নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল। শুভ সকাল। আজকে শ্রীকৃষ্ণ দ্বাদশী এবং বামাখ্যাপার তিরোভাব দিবস। আজকের তারিখেই, বাংলা তারিখে 2রা শ্রাবণ 1318 বামাখ্যাপা এই দেহত্যাগ করে অমৃত লোকে চলে গিয়েছিলেন। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 2রা শ্রাবণ 1431, ইংরেজির 18ই জুলাই 2024, বৃহস্পতিবার, দ্বাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:05, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। জ্যৈষ্ঠা নক্ষত্র। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 2:22 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন, আপনারা জানেন। পুরাণ চিরন্তনে আজকে নতুন গল্প শুরু করব। সেই গল্পটা বলবার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। আপনারা তো দীর্ঘদিন ধরে পুরাণ চিরন্তন শুনছেন, তার বাইরে পুরাণ সম্পর্কে আপনাদের অনেকেরই কৌতূহল আছে, আগ্রহ আছে, আপনারা জানেন, শোনেন নানান রকম। পুরাণ থেকে একটা প্রশ্ন, গান্ধারীর কটা বিয়ে? হ্যাঁ, ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী, ধৃতরাষ্ট্র অন্ধ বলে যিনি চোখ বেঁধে রেখেছিলেন, সেই গান্ধারী, তার কটা বিয়ে? কি খুব শক্ত প্রশ্ন বলে মনে হচ্ছে? আচ্ছা বেশ, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর দিয়েই শুরু করব আজকের পুরাণ চিরন্তন। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম প্রাণায়াম। তার খানিকটা অংশ আপনারা শুনেছেন, বাকি আরো খানিকটা অংশ শোনাবো। তারপর কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত বাণী, আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে। আমরা এখন আছি কামারপুকুরে। কামারপুকুরের নানান জায়গায় ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছি আমরা। তাহলে এই হলো আজকের অনুষ্ঠান সূচি। এবার একটু গান শুনি, গানের পর আর দেরি না করে চলে যাই সেই প্রশ্নের উত্তরে, গান্ধারীর কটা বিয়ে। গানের পর ফিরে এলাম এই প্রশ্ন নিয়ে যে গান্ধারীর কটা বিয়ে। 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। আসলে যেটা হয়েছিল সেটা বলি আপনাদের। সেটা হচ্ছে, গান্ধারী তো জন্মালেন। জন্মাবার পর যখন একেবারে বাচ্চা, মানে বছর 6 বয়স, এক জ্যোতিষী তার হাত দেখলেন এবং জন্মকুণ্ডলী বিচার করে বললেন যে এ মেয়ে তো মাঙ্গলিক, এর তো অকাল বৈধব্য দশা দেখা যাচ্ছে, এর স্বামী তো বিয়ের পর খুব তাড়াতাড়ি মারা যাবে। কি সর্বনাশ! জ্যোতিষী এইরকম কথা বলছেন, রাজ জ্যোতিষী বলে কথা। এ তো ভুল হবার কোনো সম্ভাবনাই নেই। তাহলে কি হবে? তো রাজা সুবল, গান্ধারীর বাবা, তিনি বললেন যে তাহলে কি হবে? আপনি 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 সমস্যাটার কথা বললেন, কিছু একটা সমাধানের কথা বলুন। আমার মেয়ে সারা জীবন বিধবা হয়ে থাকবে, এ তো আর হতে পারে না। আপনি কোনো একটা উপায় বলুন। উপায় 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 অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত একটা উপায় বার করা গেল। জ্যোতিষী বললেন যে প্রথম স্বামীর অকাল মৃত্যু হবে, সেটা কোনোভাবে ঠেকানো যাবে না। তবে দ্বিতীয় স্বামীর তো দীর্ঘজীবী হতে কোনো বাধা নেই। দ্বিতীয় স্বামী মানে? তার মানে প্রথমে একজনের বিয়ে হবে, সে মারা যাওয়ার পর আবার গান্ধারীর বিয়ে দেওয়া হবে? সেটা কি করে হবে? সেটা বিধবা একটি মেয়ে, তার আবার বিয়ে দেওয়া, তখনকার দিনের কথা বলছি আমি। এ তো খুব ইত্যাদি ইত্যাদি ভাবছেন রাজা সুবল এবং অন্যরাও ভাবছেন। একটা সমাধান বার করা গেল। সমাধানটা হচ্ছে, জ্যোতিষী বললেন যে বেশ তো, গান্ধারীর সঙ্গে একটা ছাগলের বিয়ে দিয়ে দিন। হ্যাঁ,
গান্ধারীর সঙ্গে একটা ছাগলের বিয়ে দিয়ে দেওয়া হলো। একেবারে মন্ত্রতন্ত্র পাঠ করে যেমন করে বিয়ে হয় তেমনি করে বিয়ে দিয়ে দেওয়া হলো, গোপনে বলা বাহুল্য। তারপর বিয়ের পর সেই ছাগলটা কেটে সবাই মিলে খেয়ে নিলেন, ব্যাস গান্ধারী বিধবা হয়ে গেলেন। কাজে আর কোনো অসুবিধে রইল না, তার মাঙ্গলিক দশা কেটে গেল। এরপরে তার বিয়ে দিতে আর বাধা নেই, কারণ বিয়ের পরে যিনি তাকে বিয়ে করবেন তিনি হবেন তার দ্বিতীয় স্বামী। দ্বিতীয় স্বামীর দীর্ঘজীবী হতে কোনো বাধা নেই। এই খবরটা কোনোভাবে ধৃতরাষ্ট্রের কাছে পৌঁছে গেছে যে গান্ধারীর এর আগে একটা বিয়ে হয়েছিল। ধৃতরাষ্ট্র গেছেন ভীষ্মের কাছে, গিয়ে বলছেন এইরকম ব্যাপার হয়েছে, এই হয়েছে, আমাদের ঠকানো হয়েছে। তারা সবাই মিলে গেছেন, গিয়ে জিজ্ঞেস করেছেন। তখন সমস্তটা জানা গেছে যে এই ব্যাপার হয়েছিল, আমাদের কাছে গোপন রাখা হয়েছিল এইটা। তো দুজনে অসম্ভব ক্রুদ্ধ হয়েছে, গোপন রাখা হয়েছিল, গোপন রেখে ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল গান্ধারীর। তার আগে একটা বিয়ে, আরে ভাই সেই বিয়েটা তো ছাগলের সঙ্গে বিয়ে, সেটা একটা বিপদ থেকে কাটাবার জন্য একটা কৌশল করা হয়েছিল, সে কি আর সত্যি বিয়ে? কিন্তু ওই রাজারা তো বোঝে না, তারা তো ওইটাই ধরে বসে আছে যে না আগে বিয়ে হয়েছে, বিধবার সঙ্গে আমার বিয়ে দেওয়া হয়েছে, এইসব ধৃতরাষ্ট্র ভেবে বসে আছেন। তো ভীষ্ম বললেন যে ঠিক আছে, এর ব্যবস্থা হচ্ছে, যাও গান্ধার রাজ্য থেকে তাদের রাজাকে ধরে নিয়ে এসো। তো সৈন্যবাহিনী ছুটে গান্ধার ছোট রাজ্য, তাদের প্রতিরোধের তো তেমন কোনো ক্ষমতা নেই। তারা আসলে গান্ধারীর বিয়ে দিয়েছিল একজন অন্ধ রাজপুত্রের সঙ্গে, তার কারণ কৌরবদের সঙ্গে যদি বিয়ে হয় তাহলে তাদের একটা প্রতিপত্তি বাড়বে। উল্টো ফল হলো, সেখানকার সৈন্য এসে মেরে ধরে রাজা সুবল আর তার 100 ছেলেকে ধরে নিয়ে চলে গেল। তারপরে কি হলো সেটা জানবার জন্য একটু অপেক্ষা করুন, একটু গান শুনুন, তারপরে আবার ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যাই হোক, যা বলছিলাম আপনাদের, এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে ভীষ্ম, ধৃতরাষ্ট্র এরা সব অত্যন্ত বিচলিত। তারা প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গান্ধার দেশ থেকে সুবল এবং তার 100 ছেলেকে ধরে নিয়ে এলেন। এসে বললেন যে এদের সকলকে বন্দি করো, বন্দি করে অন্ধকার জেলখানার মধ্যে বন্ধ করে রেখে দাও। সে অন্ধকার অস্বাস্থ্যকর কারাগার, সেইখানে সুবল আর তার 100 জন ছেলে, তাদের ঠেসে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভীষ্ম বললেন যে শোনো, এদের খেতে দেবে না, একবারই খেতে দেবে, সারাদিনে একবার খেতে দেবে, মাথা পিছু 1 মুঠো, তার চেয়ে বেশি কিছু না। দেখি অনাহার কিরকম লাগে এদের, আমাদের ঠকানো, কৌরবদের ঠকানো। তো প্রতিদিন 1 মুঠো করে খাবার পায়, এতে তো কারুরই পেট ভরে না। আস্তে 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 সবাই অসুস্থ হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে। আস্তে আস্তে বুঝতে পারছে যে এইবার মরে যাব, মৃত্যু আসন্ন, আর কোনো সন্দেহ নেই। তো বড় ছেলে, তার নাম হচ্ছে অচলা, সে বলল যে বাবা, এরা তো অহংকারী কুরু বংশ, এদের রাগ কবে কমবে, আমাদের শিগগিরই মুক্তি দেবে কিনা তা তো কিছুই বোঝা যাচ্ছে না। তো সুবল বলছে হ্যাঁ, আমারও তাই ধারণা, মুক্তির কোনো আশা তো দেখতে পাচ্ছি না, এইভাবেই আমাদের কারাগারের মধ্যে মরতে হবে। কিন্তু কি করা যাবে বলো তো? তুমি কোনো সুরাহার কথা ভেবেছো কি? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না, এইভাবেই আমাদের মরে যেতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় পাওয়া যাচ্ছে না। একটা উপায়ের কথা হলো, সেটা পরের দিন বলবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ করলাম পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম প্রাণায়াম। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। জড়কে শক্তির কারণ অথবা শক্তিকে জড়ের কারণ বলা চলে না। উভয়ের সম্পর্ক এমন যে একটি অপরটির মধ্যে তিরোহিত হয়। একটি তৃতীয় পক্ষ অবশ্যই থাকা প্রয়োজন, উহাই মন।
বিশ্বজগৎকে জড় বা শক্তি কোনটি হইতেই উৎপন্ন করা যায় না। মন জড় নয়, শক্তিও নয়, অথচ সর্বদাই জড় ও শক্তিকে প্রসব করিতেছে। আখেরে মন হইতেই সকল শক্তির উদ্ভব। বিশ্ব মনের অর্থ ইহাই, সকল ব্যষ্টি মনের সংহতি। প্রত্যেক ব্যষ্টি মন সৃষ্টি করিয়া চলিয়াছে, আর সব সৃষ্টি একত্র যোগ করিলে অখিল বিশ্ব প্রপঞ্চ খাড়া হয়। বহুত্বে একত্ব, একই সময়ে বহু ও এক। ব্যক্তি ঈশ্বর হইলেন সকল জীবের সমষ্টি, আবার তাহার একটি স্বকীয় স্বাতন্ত্র্যও আছে। যেমন আমাদের দেহ অসংখ্য কোষের সমষ্টি, কিন্তু গোটা দেহটিরও একটি পৃথক স্বাতন্ত্র্য রহিয়াছে। যাহা কিছুর গতি আছে উহা প্রাণ বা শক্তির অন্তর্গত। এই প্রাণই নক্ষত্র সূর্য চন্দ্রকে ঘুরাইতেছে, প্রাণই মাধ্যাকর্ষণ। অতএব প্রকৃতির যাবতীয় শক্তি বিশ্ব মনের সৃষ্টি, আর আমরা ওই বিশ্ব মনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশরূপে ভূমা প্রকৃতি হইতে প্রাণকে আহরণ করিয়া নিজেদের ব্যষ্টি প্রকৃতিতে দেহের ক্রিয়া, মনের চিন্তা সৃষ্টি প্রভৃতি কাজে লাগাইতেছি। যদি বলো চিন্তা সৃষ্টি করা যায় না, তাহা হইলে 20 দিন না খাইয়া দেখো কিরূপ বোধ হয়। চিন্তাও আমাদের ভুক্ত খাদ্য দ্বারাই উৎপন্ন, ইহাতে কোনো সন্দেহ নাই। যে প্রাণ সবকিছুকে চালাইতেছে, উহাকে আমাদের দেহের মধ্যে নিয়ন্ত্রণের নাম প্রাণায়াম। সহজ বুদ্ধিতে আমরা দেখিতে পাই, আমাদের দেহের যাবতীয় ক্রিয়ার মূলে রহিয়াছে আমাদের শ্বাস প্রশ্বাস। নিঃশ্বাস বন্ধ করিলে দেহের ব্যাপার রুদ্ধ হইয়া যায়, পুনরায় শ্বাস লইলে ক্রিয়া আরম্ভ হয়। তবে প্রাণায়ামের লক্ষ্য শ্বাস নিরোধ মাত্র নয়, শ্বাসের পশ্চাতে এক সূক্ষ্মতর শক্তিকে বশে আনা। জনৈক রাজা মন্ত্রীর প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হইয়া একটি উচ্চ গম্বুজের উপর তাহাকে বন্দী করিয়া রাখিবার আদেশ দেন। মন্ত্রীর স্ত্রী রাত্রে স্বামীর সহিত দেখা করিতে আসিলে মন্ত্রী বলিলেন, কান্নাকাটি করিয়া লাভ নাই, বরং সুকৌশলে আমাকে একটি দড়ি পাঠাইয়া দিও। মন্ত্রীপত্নী এক গুবরে পোকার একটি পায়ে একগাছি রেশমের সুতা বাঁধিয়া উহার মাথায় খানিকটা মধু মাখাইয়া উহাকে ছাড়িয়া দিলেন। রেশমের সুতার সহিত প্রথমে খানিকটা মোটা সুতা এবং পরে টোয়াইন সুতার গুটি সংলগ্ন ছিল। টোয়াইনের গুটিটিতে বাঁধা ছিল একগাছি শক্ত মোটা দড়ি। মধুর গন্ধে পোকাটি ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল এবং ক্রমে বুরুজের মাথায় উঠিল। মন্ত্রী পোকাটিকে ধরিলেন এবং ক্রমশ সিল্কের সুতা, মোটা সুতা এবং টোয়াইনের সুতা ধরিয়া মোটা দড়ি গাছটি নিচ হইতে উপরে টানিয়া তুলিলেন এবং উহার সাহায্যে বুরুজ হইতে পলায়ন করিলেন। আমাদের দেহে নিঃশ্বাস প্রশ্বাস যেন ওই রেশমি সুতা, উহাকে আয়ত্ত করিলে ক্রমশ আমরা স্নায়ুমণ্ডলী রূপ মোটা সুতা এবং চিন্তারূপ টোয়াইনের সুতাকে ধরিতে পারি। অবশেষে আমরা হাতে পাই প্রাণরূপ শক্ত রজ্জু। প্রাণ নিয়ন্ত্রণ দ্বারা আমরা মুক্তি লাভ করি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ প্রাণায়াম। এরপর কথামৃত 92.7 বিগ FM এ এখন শরণাগত জীবনের সহজ পাঠ। কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত আমার সামনে খোলা আছে। সেই কথামৃত থেকে পড়ে পড়ে শোনাচ্ছি আপনাদের। আর তার সঙ্গে আমার যা একটা দুটো কথা, একেবারেই যাকে আনপাড় লোক বলে, সেই আনপাড় লোকের একটা দুটো কথা, আমি কিছু জানি না, না জেনে বলা কথারও অনেক সময় দাম তৈরি হয় যারা জানেন তাদের মনের মধ্যে। সেই রকম একটা দুটো কথা শুনে শোনাচ্ছি আপনাদের। তো এর আগের দিন আপনাদের নিশ্চয়ই মনে আছে বৈরাগ্য নিয়ে কথা হচ্ছিল। সংসারে সব আছে, সব কিছু আছে, কোথাও কোনো অভাব আছে বলে মনেই হয় না, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝতে পারছে যে না 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 না, এইটা ঠিক না, এইটা ঠিক না, এই সমস্তগুলো ভুল, মিথ্যে, ভুয়ো, এই জীবনটার কোথাও কোনো মানে নেই। এইরকম একটা
মনে হচ্ছে তার এইটা এইটা আর একটা বৈরাগ্য। এই বৈরাগ্যটা এমনি এমনি হয় না, এটা হঠাৎ করে হলো, যে কোনো লোকের হলো বা অর্জন করলাম আমি, সেটা হয় না। ওটা সময় হলে হয়, সময় হলে ফল পাকে, তখন সে খসে পড়ে মাটিতে। সময় না হলে ওটা হয় না, মানে কিলিয়ে কাঁঠাল পাকানো যায় না আর কি, যে মেরে মেরে বকে বকে সব খারাপ সব খারাপ সব খারাপ সব খারাপ, এই সংসারটা অসার, এই সমস্ত বলতে বলতে একজন মানুষের মধ্যে বৈরাগ্য আসবে, এমনটা নয়। তার কারণ হচ্ছে আর কিছু নয়, যে এই যে আমাদের চারপাশের যে পৃথিবীটা, এই পৃথিবীর মধ্যে এমন অনেক কিছু আছে যার অমোঘ আকর্ষণ আছে, দৈহিক আকর্ষণ আছে, প্রাকৃতিক আকর্ষণ আছে। সেই দৈহিক বা প্রাকৃতিক আকর্ষণকে অস্বীকার করা প্রায় অসম্ভব, মানে কোটিতে গুটি হয়তো পারেন কি পারেন না। ফলে একটা সময় আসবে যখন ভেতর থেকে কেউ একটা ধাক্কা দেবে, দিয়ে বলবে সবটা মিথ্যে। ভেতর থেকে কেউ একটা ধাক্কা দিয়ে আমার চারপাশের যে বেড়াটা, সেই বেড়াটাকে ভেঙে চুরমার করে দেবে, বাইরের আলো হাওয়া হুড়মুড় হুড়মুড় করে ঢুকে পড়বে ভেতরে, তখন বৈরাগ্য হবে। এটা ওই রকম হঠাৎ করে হয় না। কিন্তু কিন্তু ঠাকুর একটা কথা বলছে যে শুনতে হয়, শুনতে হয় বৈরাগ্যের কথা। এই সংসার যে অনিত্য সেই কথা, এই সংসার যে ধোঁকার টাটি, হ্যাঁ, সেই কথা শুনতে হয়, না শুনলে হয় না। ওই যখন বৈরাগ্যের ধাক্কাটা আসবে তখন মনে পড়ে যাবে যে হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওইগুলো কোথাও মনের মধ্যে একটা পলি ফেলে রাখে। তো ওই যে বৈরাগ্যের কথাগুলো আপনি শুনছেন, পড়ছেন, সেগুলো মনের মধ্যে আস্তে 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 একটা জমি তৈরি করছে। সেই জমিটা তৈরি হলে বৈরাগ্যের মুহূর্তটা ওইরকম ভাবে চলে আসতে পারে। আর একটা কথা, এসব কথা শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে কমে। মানে ঠাকুরের উপমা হিসেবে কি বলছেন, বলছেন মদের নেশা কমাবার জন্য একটু একটু চালুনির জল খেতে হয়, তাহলে ক্রমে ক্রমে নেশা ছুটতে থাকে। ঠিক তেমনি করে সৎ কথা, ভালো কথা, পুণ্য কথা, ধর্মের কথা, সেগুলো যদি অল্প 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 করে বলা যায়, আমি যেটাকে বলছিলাম, মানে ঠাকুরের উপমাটা অনেক গুণে ভালো, যে আস্তে আস্তে মনের মধ্যে একটা পলি পড়তে থাকে, সেইটা মনটাকে অল্প অল্প করে পাল্টে দিতে থাকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আরো পাঠ করব, ফিরে আসছি গানের পর। ঠাকুরের কথা বলতে বসেছি আপনাদের আজ সকালবেলায় 92.7 বিগ এফএম এ, শুনছেন শরণাগত। ঠাকুর বলছেন যে জ্ঞান লাভের অধিকারী বড়ই কম। গীতায় বলেছে হাজার হাজার লোকের ভেতর একজন তাকে জানতে ইচ্ছে করে, আবার যারা জানতে ইচ্ছে করে সেই রকম হাজার হাজার লোকের ভেতর একজন জানতে পারে। আমরা বেশিরভাগই তো বেশ ভালো আছি, সুখে আছি, কোনো অসুবিধা নেই তো। আমরা দিব্যি সংসারের মধ্যে আছি, সংসারে লেপটে আছি, সংসারে জড়িয়ে আছি, সারা শরীরে সংসার মাখামাখি করে আছি, তাই না? আমাদের মধ্যে কজন আছি বলুন তো, যা সত্যি সত্যি একেবারে মনের ভেতর থেকে সত্যি সত্যি মনে হয় যে না, এই সংসারটা তো একটা চৌহদ্দির মধ্যে আমরা আছি, এইটাই তো সব নয়, এর বাইরে কোথাও একটা অন্য কিছু আছে। সে কোথাও একটা অন্য কিছুকে আমায় জানতে হবে। আমি কেমন করে জানবো? আমি খোঁজ করব, আমি খুঁড়বো খুঁড়বো খুঁড়বো, খুঁড়তে 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 আমি সেই সত্যকে পাবো, সেই জ্ঞানকে পাবো। এই তো নিয়ম। যে কোনো ক্ষেত্রেই আমি যদি জ্ঞানকে পেতে চাই, আমি যদি সত্যকে পেতে চাই, সেটা আমি বলছি যে কোনো ক্ষেত্রেই হতে পারে। মানে আমি জাগতিক ক্ষেত্রেও বলছি, যে কোনো জাগতিক ক্ষেত্রেও হতে পারে। আমাকে খুঁড়ে 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 যেতে হবে। একটা সময়ের পর একটা জায়গায় গিয়ে আমি আমার নিজের মতন করে সেই জ্ঞান পেলাম। তো এই রকম প্রচুর মানুষ এই মানে খুঁড়ে 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 দেখে। বহু মানুষ দেখে না, তার বাইরে কিছু মানুষ দেখে, চেষ্টা করে। আর তারও মধ্যে খুব অল্প সংখ্যক কোনো মানুষ তারা জ্ঞান লাভের অধিকারী হয়। তো তান্ত্রিক ভক্ত বলছে মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়। সংসারে আসক্তি যত কমবে ততই জ্ঞান বাড়বে। কামিনী কাঞ্চনে আসক্তি, সেটা থাকলে হবে না।
সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এটাও খুব সহজ কথা, আপনি ভেবে দেখুন। ধরুন আপনি কোনো একটা বিষয়ে আপনি জ্ঞান লাভ করতে চান, ভক্তির কথা ছেড়ে দিন, ধর্মের কথা ছেড়ে দিন, ঈশ্বরের কথা ছেড়ে দিন, এই সমস্ত কিছু ছেড়ে দিন। ছেড়ে দিয়ে আপনি ভাবুন যে আপনি ধরুন সাহিত্য বিষয়, সাহিত্যের কোনো একটা বিষয়, এই যে যারা গবেষণা করেন, পিএইচডি করেন বা এমএ পাশ করবেন, তাদের ক্ষেত্রে কি হয় কি হয় সেটা বলবার জন্যে ফিরে আসছি গানের পর। শুনছেন কথামৃত 92.7 বিগ এফএম এ, শুনছেন শরণাগত। যেটা বলছিলাম যে পিএইচডি করছে একজন, হ্যাঁ, এবার সে কিন্তু তার জীবনের চারপাশের যা কিছু চাহিদাগুলো ছিল, তার জাগতিক যে সমস্ত চাহিদা, সেই সমস্ত চাহিদাগুলোকে ছাড়তে 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 যাচ্ছে। তাকে একাগ্র হতে হচ্ছে, অর্থাৎ সংসারের প্রতি তার যে আসক্তি, এই যে জৈবিক জীবন, সেই জৈবিক জীবনের প্রতি তার যে আসক্তি, সেই সমস্ত আসক্তিগুলোকে তাকে মুছে ফেলতে হচ্ছে। লেখাপড়ার ক্ষেত্রে সত্যি, খেলাধুলার ক্ষেত্রে সত্যি, বিজ্ঞানের ক্ষেত্রে সত্যি, শিল্পের ক্ষেত্রে সত্যি। যে কোনো ক্ষেত্রে আপনাকে যদি এগোতে হয়, তাহলে অনেকগুলো জিনিসকে আপনাকে ফেলে দিতে হবে, অনেকগুলো জিনিসকে আপনাকে সরিয়ে 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 যেতে হবে। তো ঠাকুর কি বলছেন? বলছেন প্রেম সকলের হয় না, গৌরাঙ্গের হয়েছিল। জীবের ভাব হতে পারে এই পর্যন্ত। ঈশ্বর কোটি যেমন অবতার, তাদের প্রেম হয়। প্রেম হলে কি হবে? প্রেম হলে জগৎ মিথ্যা তো বোধ হবেই, আবার শরীর যে এত ভালোবাসার জিনিস সেটাও ভুল হয়ে যায়। আমি আবার এই ঈশ্বরের কথা সরিয়ে রেখে আমি জাগতিক দিক থেকে ব্যাপারটাকে দেখবার চেষ্টা করি। ধরুন যদি প্রেম হয়, কোনো কিছুকে কেউ ভালোবাসে, কোন একটি মেয়েকে একটি ছেলে ভালোবাসে, সত্যি সত্যি ভালোবাসা, খুব গভীর ভালোবাসা, তাহলে ধরুন নাওয়া খাওয়া ভুলে যায়। এই যে আমরা বলি না, যান নাওয়া খাওয়া ভুলে গিয়ে কাজ করছে, ভালোবাসে বলেই তো কাজ করছে। শরীরের কষ্ট ভুলে যায়, সমস্ত রকম, এবং মনে হয় যে চারপাশের আর কিছু নেই, শুধু শুধু সে আছে, আমি যাকে ভালোবাসি সে আছে, এই আমার সন্তানটি, চারপাশের জগতে আর কিচ্ছু নেই, শুধু আমার ছোট্ট ছানাটি রয়েছে। এইরকম করে চারপাশের জগৎটা মিথ্যে হয়ে গিয়ে একটা জায়গায় পুরো মনটা কেন্দ্রীভূত হয়। পার্সি বইয়ে হাফেজে আছে, চামড়ার ভেতর মাংস, মাংসের ভেতর হাড়, হাড়ের ভেতর মজ্জা, তারপরে আরো কত কি, সবাইকার ভেতরে আছে প্রেম। প্রেম একেবারে আপনার শরীর, আপনার রক্ত মাংস মজ্জা, এই যা যা কিছু আছে সেই সমস্ত কিছুকে পার হয়ে অনেক 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 ভেতরে যদি চলে যাওয়া যায়, সেইখানে আছে প্রেম। এই যে কথামৃতেই বোধহয় ঠাকুরের কথায় ঠাকুর দেখেছিলেন এক সময়, হাড়ের ভেতরে, হাড়ের ভেতরে রাম নাম লেখা রয়েছে। অর্থাৎ এই রাম নাম, এই যে ভালোবাসা, সে একেবারে হাড়ের গভীরতম স্তরে চলে গেছে। আর কি? আর হচ্ছে প্রেমে কোমল নরম হয়ে যায়। কৃষ্ণ প্রেমে ত্রিভঙ্গ হয়েছেন। ভালোবাসা মানুষকে নরম করে দেয়, পেলব করে দেয়। ভালোবাসা মানুষের ভেতরকার যে কোনো কঠোরতা সেইগুলোকে মসৃণ করে দেয়। এই হচ্ছে ভালোবাসার জোর। শেষ হলো কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র, আজকের চিঠিটি লিখেছেন দেবাশিস কুমার ঘোষ। পড়ে শোনাচ্ছি সেই চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমেই বিগ এফএম এর প্রধান এবং বিগ এফএম এর সকল সদস্যদের জানাই নমস্কার ও শুভ সকাল। আমি শরণাগত অনুষ্ঠানের একজন শ্রোতা। এই অনুষ্ঠানের উপস্থাপক সৌমিত্র বাবু খুব খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি উপস্থাপন করেন, এর জন্য ওকে ধন্যবাদ জানাই।
এই অনুষ্ঠানের চিঠিপত্র বিভাগে আমি এবং আমার মতো অনেক শ্রোতা এই অনুষ্ঠানটিকে আরো সুন্দর করার জন্য তাদের নিজস্ব প্রস্তাব বা মতামত পাঠান। আপনি এবং আপনার সহকর্মীরা সেই বিষয়ে চিন্তা ভাবনা করে অনুষ্ঠানের পরিবর্তন করে থাকেন। এখন আমি আপনার কাছে একটি নতুন প্রস্তাব পেশ করছি। আমার প্রস্তাবটি হলো এইরকম, যদি সম্ভব হয় তাহলে আপনি শরণাগত অনুষ্ঠানের শ্রোতাদের আপনার দপ্তরে বা অন্য কোথাও ডাকেন, তাহলে আমরা শ্রোতারা সরাসরি আমাদের মতামত আপনাদের জানাতে পারবো। কারণ আমার মনে হয় চিঠি লিখে তা পেশ করা সবসময় সম্ভব হয় না। আশা করি আপনি এই বিষয়ে চিন্তা ভাবনা করবেন এবং যদি সম্ভব হয় তাহলে আমাদের ডাকবেন এবং আমরাও আমাদের প্রস্তাব বা মতামত সুন্দরভাবে পরিবেশন করতে পারবো। নমস্কারান্তে, দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া। দেবাশিস বাবু, শরণাগত অনুষ্ঠান কত মানুষ শোনেন জানেন? মানে মোটামুটি একটা আন্দাজ যেটা করা হয়, আমাদের তো একটা যাকে বলে সার্ভে করতে হয়, তো তাতে করে মোটামুটি 1,20,000 মানুষ শোনেন শরণাগত। হ্যাঁ, এদের সবাইকে ডেকে আনবো কি করে? শুধু ব্রিগেডেও কুলবে না। না, আপনি বলতে পারেন তাদের মধ্যে প্রতিনিধি স্থানীয় যারা তারা এলেন, কিন্তু তাদের মধ্যে দিয়ে কি পুরো মনোভাবটা প্রকাশিত হবে? তারপরে একজন এটা বলবেন, আরেকজন ওটা বলবেন, সকলের মধ্যে এর কথার উপর ওর কথা চলে আসবে, ইত্যাদি ইত্যাদি হবে। তার চেয়ে আলাদা আলাদা চিঠি আসে, সেই আলাদা আলাদা চিঠিগুলো আমরা পড়ি, সেটাই সব দিক থেকে ভালো না? আমার মনে হয় এইটা মানে আপনি যে প্রস্তাবটা করছেন সেই প্রস্তাবটা খুব মুশকিল আর কি, সেটা সম্ভব হবে না বোধ হয়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠিপত্রের পর এবার বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা এখন আছি কামারপুকুরে। কামারপুকুরে আছি আমরা। কামারপুকুর ঘুরে ঘুরে দেখছি ঠাকুরের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো, সেগুলো দেখছি। ঘুরতে 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 আমরা এসে পড়েছি একটা টিনের চালার সামনে। এটা হলো গদাধর বা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাঠশালা। ও না 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 না, ভুল বললাম। এটা হলো ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছেলে গদাধরের পাঠশালা। হ্যাঁ, এই পাঠশালায় ছোটবেলায় লেখাপড়া করেছেন ঠাকুর। না, সে লেখাপড়া অবশ্য খুব বেশি দূর এগোয়নি। সেই যে বিখ্যাত জনশ্রুতি আছে না, পাঠশালার পণ্ডিত মশাই যতদিন যোগ শিখিয়েছিলেন ততদিন পর্যন্ত সুবোধ বালকের মতো গদাই সে আঁক শিখেছে, কিন্তু যেই না বিয়োগ শেখানো শুরু হলো পাঠশালা থেকে চম্পট। কেন? বিয়োগ আবার কি? এই বিশ্ব সংসারে বিয়োগ বলে কিছু আছে নাকি? সবটাই তো যোগ। সেদিনের সেই ছোট্ট ছেলেটি এইরকম করেই ভেবেছিল কিনা তা তো আর জানবার উপায় নেই। হয়তো আমরা তার পাঠশালা পালানোর পেছনে এমন একটা যুক্তি খাড়া করেছি। সত্যি তো, ঠাকুর তো সারা জীবনে শুধু যোগের কথাই বলে গেছেন, তার ভুবনে তো বিয়োগ বলে কিছু নেই। তো এই পাঠশালা মানে তখনকার দিনে সাধারণত গ্রামের জমিদার মশাই একটা জমিতে একটা পাঠশালা বসিয়ে দিতেন, একজন গুরু মশাইকে রেখে দেওয়া হতো, গায়ের ছেলে পুলেগুলো লেখাপড়া শিখুক। সেই রকম একটা চৌকো উঁচু জায়গা, এই হলো পাঠশালা। পাঠশালার বাইরে নীল বোর্ডে এর ইতিহাস ছোট করে লিখে রাখা আছে। আমি যা বলছিলাম আপনাদের, এই পাঠশালাটি প্রতিষ্ঠা করেছিলেন ওই লাহা বাবুদের একজন জমিদার ধর্মদাস লাহা। তিনি গদাইয়ের বাবা ক্ষুদিরামকে তার মন্দিরে পুজো করবার জন্য ডেকে এনেছিলেন। মানুষটি ছিলেন খুব ভালো, খুব ধর্মপ্রাণ মানুষ যাকে বলে। পাঠশালা যেমন করে দিয়েছিলেন, তেমনি সে যুগে যাকে সবচেয়ে বড় পুণ্য কর্ম বলে মনে করা হতো, সেই পুকুর খোঁড়ার ব্যবস্থাও করে দিয়েছিলেন। ধর্মদাস লাহাকে নিয়ে একটা দুটো কথা আরো বলবো, বলা খুব দরকার। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত, শুনছেন বাইরে দূরে। তো বলছিলাম ওই ধর্মদাস লাহার কথা। সাধু সন্ত মানুষ তার কাছে এলে তিনি তাদের কখনো ফেরাতেন না। সব দিক থেকে খুব ভালো মানুষ ছিলেন, ভালো লোক ছিলেন।
জমিদার হওয়া সত্ত্বেও ক্ষুদিরামের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক খুবই অটুট ছিল। আবার তার স্ত্রী মঙ্গলাবালা, তার সঙ্গেও ঠাকুরের মা চন্দ্রমণির খুব ভালো সম্পর্ক ছিল। মঙ্গলাবালা ছোট্ট গদাইকে খুব ভালোবাসতেন, বলতেন তো কৃষ্ণ ঠাকুর এসেছে গোহ। তো এই জমিদারের পাঠশালে গদাই যে ভর্তি হবেন তাতে আর সন্দেহ কি। একটা কথা বলে রাখি, ঠাকুর যে পাঠশালায় পড়েছেন এটা কিন্তু ঠিক ঠিক সেই পাঠশালা নয়। সে পাঠশালা আগুন লেগে পুড়ে গেছে। সেই জমিতে নতুন করে এই কাঠামোটা তৈরি করা হয়েছে। সেই কাঠামো তৈরির ব্যাপারে লাহাবাবুদের একটা বড় ভূমিকা আছে। এমনিতে ঘরটি পড়ে আছে, শুধু একেবারে প্রান্তে কিছু মাটির মূর্তি। সেখানে দেখা যাচ্ছে গুরুমশাই ছাত্রদের নিয়ে বসে আছেন, আর গদাধর পুঁথি নিয়ে চলে যাচ্ছে পাঠশালা ছেড়ে। পাঠশালার ভেতরে যে শুধু ওই মূর্তি আছে তা কিন্তু নয়। দেয়াল জুড়ে অনেক ছবি আছে। এই কামার পুকুরে কি কি দেখতে পাবেন তার বিবরণ দেওয়া আছে। যেমন এখান থেকেই জানতে পারা গেল গদাইয়ের বয়স যখন 5, তখন ক্ষুদিরাম তাকে এই পাঠশালায় ভর্তি করে দিয়েছিলেন। তো পাঠশালা দেখা হলো, এবার পাঠশালার পাশের দুটো মন্দিরের কথা বলি আপনাদের। একটা হলো রাধাকৃষ্ণের মন্দির আর অন্যটা হলো শিব মন্দির। এসেছি যখন একটু দেখে যাই। প্রথমে রাধাকৃষ্ণকে দেখি। চারপাশে টবে গাছপালা, তার মধ্যে একটা ছোট্ট মন্দির, সেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছেন রাধাকৃষ্ণ। এত ছোট মন্দির যে তারপরে আর সেখানে একটুও জায়গা নেই। মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন চৈতন্যদেব, আছে রাধাকৃষ্ণের আরো সব মূর্তি। এই হলো রাধাকৃষ্ণের মন্দির। আর আছে একটা শিব মন্দির। শিব মন্দিরের কথা আজকে থাক, আজকের মতো শেষ করি। শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। কবিতা দিয়ে শেষ করবো, তাই তো? আজকে আমার বেড়া দেওয়া বাগানে বাতাসটি বয় মনের কথা জাগানে। আজকে কেবল বউ কথা কও ডাকে, কৃষ্ণচূড়ার পুষ্প পাগল শাখে। আমি আছি তরুর তলায় পা মেলি, সামনে অশোক টগর চাঁপা চামেলি। আজকে আমার বেড়া দেওয়া বাগানে বাতাসটি বয় মনের কথা জাগানে। এমনিতর বাতাস বওয়া সকালে নিজের মন হাজারো বার ঠকালে। আপনারে হায় চিত উদাস গানে উড়িয়ে দিলে অজানিতের পানে। চিরদিন যা ছিল নিজের দখলে দিয়ে দিলে পথের পান্থ সকলে। আজকে আমার বেড়া দেওয়া বাগানে বাতাসটি বয় মনের কথা জাগানে। ভেবেছি তাই আজকে কিছুই গাবো না, গানের সঙ্গে গলিয়ে প্রাণের ভাবনা। আপনা ভুলে ওরে ভাবন মাদ, দিশনে ভেঙে তোর বেদনা বাঁধ। মনের সঙ্গে মনের কথা গাঁথা সে, গাবো না গান আজকে দক্ষিণ বাতাসে। আজকে আমার বেড়া দেওয়া বাগানে বাতাসটি বয় মনের কথা জাগানে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।